পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে যে ধরনের টার্ন ও টুইস্ট দেখা যাচ্ছে তা যে কোনো ক্রাইম থ্রিলার মুভিকেও হার মানাবে। রাজ্য বিজেপির আইটি সেলকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2016 এসএসসি দুর্নীতি নিয়ে তদন্ত করার নির্দেশ দিলে রাজ্য এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার যেভাবে তার অবস্থান পরিবর্তন করলেন তা দেখে গিরগিটিও লজ্জা পাবে। তিনি এতদিন বলছিলেন যোগ্য ও অযোগ্য চাকরিপ্রাপকদের আলাদা করা সম্ভব নয়, কিন্তু এখন বলছেন যোগ্য অযোগ্য চাকরিপ্রাপকদের আলাদা করা সম্ভব। যদি যোগ্য ও অযোগ্য চাকরিপ্রাপকদের আলাদা করা সম্ভব হয়ে থাকতো তাহলে তিনি এতদিন নাটক করছিলেন কেন? আর এর জন্য যোগ্য চাকরিপ্রাপকদের যে হয়রানির শিকার হতে হয়েছে তার দায় কে নেবে? এসএসসি, রাজ্য সরকার না মধ্যশিক্ষা পর্ষদ? যোগ্য ও অযোগ্য চাকরিপ্রাপকদের আলাদা করতে গিয়ে এসএসসির যে সদিচ্ছার অভাব দেখা গেছে তার কারণ কি এসএসসির ওপর রাজ্য সরকারের প্রেশার? যতই হোক না কেন এসএসসি অটোনোমাস বডি। কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য সরকার, এসএসসি ও কিছু চাকরিপ্রাপকরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় দ্বিতীয় শুনানির দিন 7ই মে কলকাতা হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশ দেন এবং 12% হারে চাকরি চলাকালীন সময়ে যে বেতন ফেরত দেওয়ার কথা বলা ছিল তাও খারিজ করে দেন এবং তিনি বলেন সিবিআই তদন্ত শেষ হলে যদি তারা অযোগ্য প্রমাণিত হয় একটি মূল্যকারে জানাতে বলা হয় যে তাদের সমস্ত টাকা ফেরত দিতে হবে এবং বলা হয় 19,000-এর মতো যোগ্য চাকরিপ্রাপক হিসেবে গণ্য করা হয় এবং অযোগ্য চাকরিপ্রাপকের সংখ্যা 5,000 থেকে বেড়ে 8,324 জন বলা হয়। এবং তিনি বলেন যদি এই সরকারি চাকরির ক্ষেত্রেও এরকম দুর্নীতি হয় তাহলে সাধারণ মানুষেরা সরকারি চাকরি থেকে যে ভরসা ছিল এতদিন তা উঠে যাবে। এবং তিনি বলেন যদি এই মামলার বিচারে থাকাকালীন সময়ে প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যদি নিরপেক্ষতা বজায় না রেখে কোনো রাজনৈতিক দলের হয়ে পক্ষপাতিত্ব করে থাকেন সেক্ষেত্রে তিনিও দোষী হিসেবে গণ্য হবেন। এক বিবৃতিতে ব্রাত্য বসু মাননীয় শিক্ষামন্ত্রী রাজ্য সরকারের তিনি বলেন যে যারা এই দুর্নীতির সঙ্গে জড়িত ছিল তারা এখন হাজতবাসে আছে, কিন্তু তৃণমূলের প্রাক্তন মুখপাত্র কুণাল ঘোষ বলেন এখনও একজন প্রভাবশালী ব্যক্তি রাজ্য মন্ত্রিসভায় আসীন আছে। তাহলে কে ঠিক কে ভুল এই সত্যের উদ্ঘাটন কবে হবে তা একটা বড় প্রশ্ন। ঘোষ আরও দাবি করেন যে পার্থবাবু যে শিক্ষামন্ত্রী থাকাকালীন সময়ে যে দুর্নীতি করেছেন তা মন্ত্রিসভার সকল সদস্যেরই জানা ছিল, তাই তাকে 2021 সালের মন্ত্রিসভায় শিক্ষামন্ত্রী থেকে সরিয়ে শিল্পমন্ত্রীতে স্থানান্তর করা হয়েছিল, যা তাকে আরও বড় দুর্নীতির সুযোগ করে দিয়েছিল। এবং এই সুপার নিউমেরিক পোস্ট তৈরি করে যে বেআইনিভাবে রাজ্য সরকার দুর্নীতি করেছে তাও লজ্জাজনক। এরপর কুণালবাবু কেন তৃণমূলের সৈনিক হয়েও কেন মুখ খুললেন তাও একটা বড় প্রশ্ন। তিনি নিজেকে অনুগত সৈনিক হিসেবে দাবি করলেও যা মনে হয় দেখে তিনি ছোট ফুলে থাকতে থাকতে ক্লান্ত বোধ করছেন। মনে হয় তিনি ছোট ফুল থেকে বড় ফুলে যাওয়ার দিকে পা বাড়িয়ে আছেন। তিনি অপেক্ষায় আছেন কখন মাননীয় মুখ্যমন্ত্রী তাকে দলছাঁটা করবেন এবং তিনি বিজেপিতে যোগদান করবেন। 2016 এসএসসি দুর্নীতির সুপ্রিম কোর্টের দ্বিতীয় শুনানির দিন 16ই জুলাই হিসাবে ধার্য করা হয়, কিন্তু সবথেকে বড় প্রশ্ন হলো এসএসসি যদি ওএমআর সিটের কপি না রেখে থাকে এবং ওএমআর সিটের
কপির স্ক্যানিং রেকর্ড যদি না রেখে থাকে, তাহলে কি করে যোগ্য অযোগ্য চাকরিপ্রাপকদের আলাদা করা সম্ভব হবে? সাময়িকভাবে চাকরি ফেরত পেলেও দুশ্চিন্তা থেকে স্থায়ীভাবে মুক্তি পাবে কবে এই চাকরি প্রার্থীরা, তার জন্য 16 জুলাইয়ের অপেক্ষায় থাকতে হবে। সিপিএমের নেতা ও বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই নিয়োগ দুর্নীতির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন। যদি যোগ্য অযোগ্য চাকরি প্রার্থীকে আলাদা করা সম্ভব না হয়, সেক্ষেত্রে গোটা প্যানেলই বাতিল করার পক্ষে তিনি। এসএসসি 2016 এক্সামের গোপন টেন্ডারের মাধ্যমে নাইসাকে দায়িত্ব দিয়েছিল। এই নাইসা আবার স্ক্যানটেক নামক একটি সংস্থাকে দায়িত্ব দিয়েছিল, যা এসএসসিরই অজানা। যদি নাইসার কাছে 2016 এসএসসি এক্সামের রেকর্ড থেকে থাকে, তবেই যোগ্য অযোগ্য চাকরিপ্রাপকদের আলাদা করা সম্ভব হবে। সুপ্রিম কোর্টের এই রায়কে কুর্নিশ জানিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সুপ্রিম কোর্টের ন্যায় প্রাপ্তির পর আমি বাস্তবিকভাবেই খুশি এবং মানসিকভাবে তৃপ্ত, এবং তিনি সকল শিক্ষক শিক্ষিকাকে অভিনন্দন জানান এবং সুপ্রিম কোর্টেরকে আন্তরিকভাবে শ্রদ্ধা জ্ঞাপন করেন। 2014 প্রাথমিকের টেটেরও 59,000-এরও বেশি চাকুরিজীবীর এখন ভবিষ্যৎ ধোঁয়াশার মধ্যে আছে। 2000 এই টেটের এক্সামেরও দুর্নীতির কথা সামনে আসার পর কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার এবার পুরো প্যানেল বাতিল করার কথা বললেন। যদি সিবিআই তদন্তে আসল ওএমআর সিট না পায়, সেক্ষেত্রে তিনি এমনই ব্যবস্থা নেবেন বলে জানালেন।